আপনি যদি হঠাৎ গভীর সমুদ্রের মাঝখানে নিজেকে ছোট্ট একটা নৌকার উপরে আবিষ্কার করেন, চারিদিকে শুধু পানি আর পানি, কোথাও কোনো মানুষ নেই, তখন কেমন লাগবে আপনার বলুন তো? নিশ্চয়ই ভালো লাগবে না। পাতলা পুতলা রোগাটা একটা ছেলে যার আশেপাশে কেউ নেই, একেবারে জনমানবহীন সমুদ্রের মাঝখানে তার একমাত্র সঙ্গী একটি ক্ষুধার্ত বাঘ। কতদিন বাঁচতে পারবে ছেলেটি? শুনেই অবাক লাগছে, তাই না? কিন্তু ছেলেটা এভাবেই সমুদ্রের বুকে বেঁচে ছিল ২২৭ দিন। একের পর এক বিরল অভিজ্ঞতার সম্মুখীন হয় সে। সমুদ্রের বুকে কি হয়েছিল ছেলেটির সাথে? ছেলেটি কি পেরেছিল ঘরে ফিরতে? একটা ছেলের হার না মানার গল্প এটি, যেটা জানতে হলে তোমাদের দেখতে হবে আজকের ভিডিওটি। ২০১২ সালে রিলিজ হওয়া এই ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি লাইফ অফ পাই। এই গল্প এতটাই অবিশ্বাস্য যা তোমাদেরকে নিয়ে যাবে এক অন্য দুনিয়ায়। মুভিটির IMDb রেটিং 7.9 আউট অফ 10। এমনকি এই মুভিটি 4টি ক্যাটাগরিতে অস্কারও পেয়েছে। আর এই মুভিটিতে অভিনয় করেছে আমাদের সবার প্রিয় ইরফান খান। হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে আছি আমি রূপা, আর তোমরা দেখছো সিনেম্যাটিক ফ্লো। গল্পের শুরুতে আমরা ইরফান খান মানে পাই প্যাটেলকে দেখতে পাই, যে কানাডাতে থাকে। একদিন তার সাথে দেখা করতে আসে একজন রাইটার। রাইটার তাকে জানায় গত 2 বছর ধরে সে একটি বই লেখার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই লিখতে পারছে না। তাই সে ওই লেখাগুলো ছিঁড়ে ফেলে দিয়েছে। এখানে তাকে ইরফান খান মানে পাই প্যাটেলের মামা তার কাছে এটা বলে পাঠিয়েছে যে পাইয়ের কাছে এমন একটা রোমাঞ্চকর গল্প আছে যেটা শুনে বিশ্বাস করাও একটা অবিশ্বাস্য বিষয় হতে পারে। গল্পটা শোনার পর আপনি ঈশ্বরকে আরো অনেক বেশি বিশ্বাস করতে শুরু করবেন। পাই বলে, আমি এটা তো বলতে পারবো না আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করা শুরু করবেন কিনা, তবে আমি আপনাকে আমার গল্প বলতে পারি। এরপর পাই তার জীবনের গল্প বলতে শুরু করে। পাইয়ের জন্ম হয় ভারতের পন্ডিচেরিতে, যেটা তখন ফ্রান্সের শাসনাধীনে ছিল। তার বাবা ছিলেন একজন বিজনেসম্যান। তিনি একটি চিড়িয়াখানা চালাতেন, যেখানে প্রায় সকল প্রকার পশু পাখি ছিল। পরিবারে তার মা, বড় ভাই ও বাবাকে ছাড়া আর একটি মামাও ছিলেন, যিনি সাঁতার কাটতে ও নানান জায়গায় ঘুরতে খুবই পছন্দ করতেন। পাই নিজেও তার এই মামার কাছে সাঁতার শিখত। একদিন তিনি প্যারিসের পিসাইন মলিটর নামের বিখ্যাত একটি সুইমিং পুলে সাঁতার কাটার জন্য যান, যার জল ছিল কাচের মতো খুবই স্বচ্ছ। তার সেই সুইমিং পুল আর নামটা অনেক ভালো লেগে যায়, তাই তিনি এই সুইমিং পুলের নাম অনুসারেই পাইয়ের নাম রাখেন পিসাইন মলিটর প্যাটেল। কারণ তার ধারণা ছিল যদি তিনি এই সুইমিং পুলের নাম অনুসারে তার ভাগ্নের নাম রাখেন, তাহলে তার মন ওই সুইমিং পুলের জলের মতোই স্বচ্ছ হবে। ওই সুইমিং পুলটির নাম ছিল পিসাইন মলিটর, কিন্তু এটির উচ্চারণ হিন্দি ভাষায় পিসিং হয়ে দাঁড়ায়, যার বাংলা অর্থ প্রস্রাব। ব্যাপারটা আমাদের কাছে ঠিক যেরকমই হাস্যকর, ঠিক একইভাবে যখন তার বয়স 11 বছর, তখন তাকে স্কুলে এই নামে ডাকার কারণেই সকলের কাছে হাসির পাত্র হয়ে উঠতে হয়। সবাই তার নাম নিয়ে হাসি ঠাট্টা করতে শুরু করে। তখন সে তার নাম পরিবর্তন করে নতুন করে পাই রেখে দেয়, আর এই পাই শব্দটি অঙ্কের দিক দিয়েও একটি অর্থ রয়েছে। একদিন সে অঙ্কের ক্লাসে এই পায়ের সূত্রটিকে সকলকে ভালোভাবে বিশ্লেষণ করে একেবারে তাক লাগিয়ে দেয়। এরপর থেকে সকলেই তাকে পাই প্যাটেল নামে চিনতে শুরু করে। পায়ের জন্ম হিন্দু পরিবারে হলেও সে সকল ধর্মকেই বিশ্বাস করত, যেমন ইসলাম, এমনকি খ্রিস্টান ধর্মকেও। তার মা এই ব্যাপারটিকে নিছক একটি ছোট্ট ছেলের মনের কৌতূহল ভেবে তাকে খুবই সাপোর্ট করত, কিন্তু তিনি মনে করতেন পাই একদিন নিজেই তার সকল প্রশ্নের উত্তর খুঁজে পাবে। তবে তার বাবা সন্তোষ প্যাটেল তাকে বোঝাতো ধর্ম এক প্রকার অন্ধকারের মতো, যতই সে ধর্মকে বিশ্বাস করবে ততই তার মধ্যে হারিয়ে যেতে হবে। কিন্তু পাই ছিল ঠিক তার উল্টো। সে যেরকম মন্দিরে যেত, ঠিক সেই রকম মসজিদে এবং চার্চেও যেত। সকল জিনিসের মধ্যেই সে সৃষ্টিকর্তাকে দেখতে পেত। একদিন সে কাউকে না জানিয়ে তার বড় ভাই রবিকে নিয়ে পৌঁছায় তাদের চিড়িয়াখানার নতুন একটি সদস্য দেখার জন্য, যেটি ছিল একটি রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘটার একটা নামও ছিল। সবাই বাঘটিকে রিচার্ড পার্কার বলে ডাকত। পাইয়ের ইচ্ছে হয় রিচার্ড পার্কারকে সে নিজে মাংস তুলে খাওয়াবে, কিন্তু
সে একটা মাংসের টুকরো হাতে তুলে নিয়ে খাঁচার ভেতর হাত এগিয়ে দেয় এবং রিচার্ড পার্কার মাংসের গন্ধ পেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে থাকে। ঠিক সে সময় তার বাবা সেখানে এসে উপস্থিত হয় এবং পায়ের এই বোকামির জন্য তার উপর খুবই রেগে যায়। আসলে পায়ের ধারণা ছিল প্রত্যেক পশু পাখির মধ্যে একটি ভালো আত্মা রয়েছে, তাদের ভালোবাসলে তারাও মানুষের ভালো বন্ধু হতে পারে। তার এই ধারণাটি ভুল প্রমাণ করতে তার বাবা একটি জীবন্ত ছাগলকে খাঁচার সামনে বেঁধে দেয়। কিছুক্ষণ পর রিচার্ড পার্কার খুবই হিংস্রতার সাথে সেই ছাগলটিকে হত্যা করে তাকে খাঁচার মধ্যে নিয়ে চলে যায়। এটা দেখে ছোট্ট পাই খুব ভয় পেয়ে যায়। আর সেদিন থেকেই পশু পাখির প্রতি তার যে ধারণা ছিল সেটি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। ধীরে ধীরে 4 বছর কেটে যায়। পায়ের বয়স এখন 16 বছর। সে তার মায়ের কথায় সঙ্গীতের প্রশিক্ষণ নেওয়া শুরু করেছে। আর এভাবেই একদিন তার সাথে আনন্দী নামের একটি মেয়ের পরিচয় হয়। প্রথম দেখাতেই সে তাকে ভালোবেসে ফেলে। কিছুদিনের মধ্যেই একে অপরকে তারা আরো ভালো করে জানতে শুরু করে। কিন্তু একদিন রাতে ডিনার টেবিলে পাই তার বাবার কাছ থেকে জানতে পারে তাদের পুরো ফ্যামিলি কিছুদিনের মধ্যেই ভারত ছেড়ে কানাডার উদ্দেশ্যে রওনা দেবে। হঠাৎ এই কথা শুনে পাই অনেকটাই অবাক হয়ে যায়, কারণ সে কোনো কারণে আনন্দীকে ছেড়ে তার জন্মভূমি ভারতকে ছেড়ে কোথাও যেতে চায় না। কিন্তু তাকে তার পরিবারের সিদ্ধান্ত মানতেই হবে। আসলে তাদের চিড়িয়াখানাটি যে জায়গায় ছিল সেটি ছিল সরকারের, আর সরকার তাদের কাছ থেকে তাদের জায়গাটি নিয়ে নিতে চায়। তবে জায়গাটি সরকারের হলেও চিড়িয়াখানার সকল পশু পাখি তো ছিল তাদের নিজেদের। তাই পায়ের বাবা প্রাণীগুলোকে তাদের সাথে নিয়ে গিয়ে উত্তর আমেরিকায় বেশ চড়া দামে বিক্রি করার সিদ্ধান্ত নেয় এবং সেই টাকা দিয়ে কানাডায় নতুন ভাবে জীবন শুরু করতে চায়। পায়ের এখানে কিছুই করার নেই। পাই সব দুঃখকে তার বুকে চেপে রেখে আনন্দীকে শেষবারের মতো বিদায় জানিয়ে জাহাজে করে কানাডার উদ্দেশ্যে রওনা দেয়। তবে যাওয়ার আগে সে আনন্দীকে কথা দিয়ে যায় যে সে একদিন অবশ্যই ফিরে আসবে। রাতে জাহাজে ডিনারের সময় পায়ের মা রাধুনির কাছে ভেজিটেরিয়ান খাবার চেয়ে বসে। এর কারণ হলো পায়ের ফ্যামিলির সবাই ছিল নিরামিষভোজী, কিন্তু জাহাজে বেশিরভাগ যাত্রীদের জন্য সেখানে নন ভেজিটেরিয়ান খাবার রান্না করা হয়েছিল, যার ফলে জাহাজের রাধুনি তার সাথে খুবই খারাপ ব্যবহার করে। আর এটা দেখে পায়ের বাবা ওই রাধুনির উপর প্রচন্ড রেগে যায়। পরে কোনোভাবে তারা এটি অ্যাডজাস্ট করে ফেলে। রাতে জাহাজ প্রশান্ত মহাসাগরের ঢেউয়ের ভেতর দিয়ে দুলতে দুলতে পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে এসে পৌঁছায়। তবে সেখানে পৌঁছানো মাত্রই তাদের জাহাজ এক বিধ্বংসী ঝড়ের কবলে পড়ে যায়। তখন জাহাজে প্রায় সকল ক্রু মেম্বার ঘুমিয়েছিল। বাইরে মেঘের গর্জনের আওয়াজ শোনা মাত্রই পায়ের ঘুম ভেঙে যায় এবং তৎক্ষণাৎ সে জাহাজের ডেকের উপরে উঠে দাঁড়ায়। সে দেখে চারিদিকে বিদ্যুৎ চমকানোর সাথে মুষলধারে বৃষ্টিও হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর সে লক্ষ্য করে জাহাজের সামনের দিকটা ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবতে শুরু করেছে। এটা দেখা মাত্রই সে তৎক্ষণাৎ জাহাজের কেবিনের দিকে ছুটে যায়, যেখানে তার বাবা, মা এবং তার বড় ভাই রবি ঘুমাচ্ছিল। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। সেই জায়গাটি সম্পূর্ণ জলে ভর্তি হয়ে যায়। তাই সে আবারও সাহায্যের জন্য জাহাজের ডেকে ফিরে এসে ক্রু মেম্বারদেরকে তার পরিবারকে বাঁচানোর অনুরোধ করে। তবে সেই ক্রু মেম্বাররা তার প্রাণ বাঁচানোর জন্য পাইকে জোর করে লাইফ বোটের উপর তুলে দেয়। ঠিক তখনই তাদের সেই পশু পাখিগুলির মধ্যে একটি জেব্রা দিশেহারা হয়ে জাহাজ থেকে ওই লাইফ বোটের উপরে লাফ দেয়, যার ফলে লাইফ বোটের দড়িটি ছিঁড়ে সেটি জাহাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাই তার চোখের সামনে বিশাল জাহাজকে ধীরে ধীরে সমুদ্রের গভীরে ডুবে যেতে দেখে, কিন্তু তার পুরো পরিবারের কোনো সদস্যকেই সে রক্ষা করতে পারে না। তারা সকলে এই জাহাজের সাথে সমুদ্রের নিচে তলিয়ে যেতে থাকে। ঠিক তখনই পাই কাউকে দূর থেকে তার নৌকার দিকে ভেসে আসতে দেখে, কিন্তু সেটি যখন নৌকার কাছাকাছি আসে সে দেখে সেটি আর কেউই নয়, তাদের সেই রয়্যাল বেঙ্গল টাইগার রিচার্ড পার্কার। তাকে দেখা মাত্রই পাই খুব ভয় পেয়ে যায়। তাকে সেই নৌকায় উঠতে বাধা দেয়। তবে সে সমুদ্রের ঢেউয়ের সাহায্য নিয়ে তার নৌকায় উঠে আসে, যার ফলে পাই তার প্রাণ বাঁচানোর জন্য সেই নৌকা থেকে সমুদ্রে লাফ দেয়। কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউয়ে সে আবারও বাধ্য হয়ে নৌকায় উঠে আসে।
তার নৌকাটি সমুদ্রের ঝোড়ো হাওয়া ও উঁচু নিচু ঢেউয়ের মধ্য দিয়ে এই অসীম সমুদ্রের মধ্যে হারিয়ে যায়। রাত শেষে পরদিন সকালে সে তার নৌকায় ওই আহত জেব্রাকে ছাড়া আর কাউকে দেখতেও পায় না, যার ফলে সে মনে করে হয়তো আগের দিনই ঝড়ের রাতে রিচার্ড পার্কার মানে সেই বাঘ সমুদ্রের গভীরে তলিয়ে গেছে। সে এবার নৌকায় ওঠা জল একটি বালতি দিয়ে বাইরে ফেলতে শুরু করে। তাকে যেভাবেই হোক বাঁচতে হবে এবং এই সমুদ্র থেকে সুরক্ষিত হয়ে ফিরে যেতে হবে। তবে ঠিক তখনই তার নৌকায় যেদিক দিয়ে একটি সাদা কাপড় দিয়ে ঢাকা ছিল তার ভেতর থেকে একটি হায়না বের হয়ে আসে, যে আগের দিন রাতেই তার প্রাণ বাঁচানোর জন্য নৌকায় উঠে এসেছিল। তাকে দেখা মাত্রই পাই তার হাতে নৌকার বৈঠা তুলে নেয়। তবে সেই হায়নার মধ্যে এখনো এতটাও ক্ষমতা ছিল না যে সে পাইয়ের উপর আক্রমণ করবে। কিছুক্ষণ পর সে একটি শিম্পাঞ্জিকে একটি কলার কাঁধের উপরে ভর করে তার নৌকার দিকে ভেসে আসতে শুরু করে, যার ফলে সে তাকেও তার নৌকায় তুলে নেয়। এভাবেই ক্ষুধার্ত অবস্থায় তাদের বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু হায়না নিজের ক্ষুধাকে কন্ট্রোল করতে না পেরে ওই আহত জেব্রার উপর আক্রমণ করে দেয়। পাই তাকে বাঁচানোর খুব চেষ্টা করে, তবে সেই হায়না তার ক্ষুধা মেটানোর জন্য শেষমেশ জেব্রাটিকে প্রাণে মেরে ফেলে। পাই এবার তার নিজের প্রাণ বাঁচানোর জন্য নৌকার এক প্রান্তে একটি বৈঠায় নিজেকে ঝুলিয়ে রাখে এবং সারাটা রাত এভাবেই কাটিয়ে দেয়। পরদিন সকাল হতেই পাই বেশ কিছু লাইফ জ্যাকেট দিয়ে তার জন্য একটি ভেলা তৈরি করে, যাতে সে ওই হায়নার থেকে নিজেকে দূরে রাখতে পারে। কিন্তু ঠিক তখনই হায়নাটি আবারও বেরিয়ে এসে ওই শিম্পাঞ্জিটির উপর আক্রমণ করে তাকেও হত্যা করে। এবার এটা দেখার পর পাই হায়নার উপর খুবই রেগে যায় এবং হায়নাটিকে মারার জন্য তার হাতে একটি চাকু তুলে নেয়। কিন্তু হঠাৎ সাদা কাপড়ের ভেতর থেকে রিচার্ড পার্কার লাফিয়ে বাইরে বেরিয়ে আসে এবং ওই হায়নাটিকে সেখানেই মেরে ফেলে। এরপর রিচার্ড পার্কার পাইকে আক্রমণ করার জন্য তার দিকে এগিয়ে আসে। তখন পাই এবার তার ওই ভেলাটিকে দড়ি দিয়ে নৌকার সাথে বেঁধে জলের মধ্যে লাফ দিয়ে দেয়, কারণ তার কাছে আর কোনো উপায় ছিল না। নৌকায় ফিরে গেলে তো রিচার্ড পার্কার তাকে মেরে ফেলবে। কিন্তু কিছুক্ষণ পর ক্ষুধার্ত পাই ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে আবারও নৌকায় ফিরে আসে। তখন রিচার্ড পার্কার নৌকার অন্য পাশে ঘুমিয়েছিল। এই সুযোগে পাই নৌকা থেকে বেশ কিছু এমার্জেন্সির জন্য রেখে দেওয়া খাবার তার ভেলার উপরে নিয়ে নেয় এবং সে নিজেও পেট ভরে খেয়ে নেয়। কিন্তু তখনই রিচার্ড পার্কার জেগে ওঠে আর তার উপর আক্রমণ করে। তবে সে কোনোভাবে তার হাত থেকে নিজেকে বাঁচিয়ে তার ভেলাতে ফিরে আসে। এইভাবে সে আরো একটি রাত ভেলার উপরেই কাটিয়ে দেয়। তবে পরদিন সে একটি কাগজে সাহায্য চাওয়ার কথা লিখে সেটিকে সমুদ্রে ভাসিয়ে দেয়, যাতে কেউ তাকে এখান থেকে উদ্ধার করতে পারে। কিন্তু আরো কয়েকদিন কেটে যাওয়ার পরেও যখন কেউ তাকে সাহায্য করার জন্য সেখানে আসে না, তখন সে এবার সৃষ্টিকর্তার কাছে তার প্রাণের ভিক্ষা চায়। সে বলে, সৃষ্টিকর্তা, আমার সাথে ভবিষ্যতে যা হতে চলেছে সেটিকে সহ্য করার ক্ষমতা আমাকে দাও। এইভাবে আরো 9 দিন কেটে যাওয়ার পর সে বুঝতে পারে তাকে এই গভীর সমুদ্র থেকে বেঁচে ফিরতে হলে নিজেই নিজেকে সাহায্য করতে হবে। এই সময় সে ওই নৌকায় একটি বুকলেট পায়, যেটাতে লেখা ছিল, যদি আপনি গভীর সমুদ্রে ফেঁসে যান তবে কিভাবে সেখান থেকে বেঁচে ফিরবেন। সেখানে একটা ম্যাপও ছিল, কিন্তু পাই ম্যাপ দেখতে জানতো না। পাই নিজেকে সবসময় কোনো না কোনো কাজে ব্যস্ত রাখতে থাকে। পাই যে ভেলাটা বানিয়েছিল সেটি বেশি সময়ের জন্য থাকার উপযুক্ত নয়। তাকে যে কোনোভাবে নৌকায় উঠতেই হবে। কিন্তু সেখানে তো রিচার্ড পার্কার রয়েছে, তাই সে রিচার্ড পার্কারকে পোষ মানানোর চেষ্টা করছে। বাঘটিকে পোষ মানানোর চেষ্টা করলেও তার পরিকল্পনা মতো কাজ হয় না। তাই তার কাছে এবার একটি মাত্র উপায় থাকে, সেটি হলো তাকে খাবার দেওয়ার মাধ্যমে পোষ মানানো। কারণ তাদের চিড়িয়াখানায় তারা রিচার্ড পার্কারকে প্রায় প্রতিদিন 5 কেজি মাংস খাওয়াতো। কিন্তু বর্তমানে পাই এই সমুদ্রের মাঝে বারবার তাকে খাওয়ানোর জন্য তেমন কিছু দিতেও পারছে না। প্রথম সে ওই মৃত জেব্রা আর হায়নাটিকে খেলেও এখন তার খিদে বাড়তে শুরু করেছে। রিচার্ড পার্কার পাইয়ের উপর যে কোনো সময় আক্রমণ করতে পারে, এটা ভেবেই পাই তার জন্য মাছ ধরতে শুরু করে। তবে অনেক চেষ্টার পরেও সে একটিও মাছ ধরতে পারে না, যার ফলে রিচার্ড পার্কার সমুদ্রে কিছু মাছ ঘোরাফেরা করতে দেখে জলের মধ্যে লাফ দেয়। তবে সেও মাছ ধরতে পারে না, যার ফলে সে এবার সাঁতার কেটে পায়ের দিকে এগোতে থাকে।
এটা দেখে পাই ভয়ে দ্রুত নৌকাটিকে তার দিকে দড়ি দিয়ে টেনে তার উপরে উঠে পড়ে এবং তার বানানো সেই ভেলাটিকেও নৌকার উপরে তুলে নেয়। তবে রিচার্ড পার্কার নৌকাটি অনেকটা উঁচু হওয়ার কারণে তার উপরে আর উঠতে পারে না, যার ফলে সে নৌকার চারিদিকে সাঁতার কাটতে থাকে। এই সুযোগে পাই নৌকা থেকে একটি কুড়াল তার হাতে তুলে নেয় এবং রিচার্ড পার্কারকে হত্যা করার জন্য তার দিকে এগিয়ে যায়। তবে তার মুখের দিকে তাকানো মাত্রই হঠাৎই সে দাঁড়িয়ে যায়। তার দিকে তাকিয়ে পায়ের খুবই মায়া হয়, কারণ সেও তো পায়ের মতোই অসহায়। তাই পাই ভেলার উপরে প্রচুর পরিমাণে খাবার নিয়ে কোনোভাবে রিচার্ড পার্কারকে নৌকায় উঠতে দিয়ে সে আবারও সেই ভেলায় ফিরে যায়। এভাবে আর কতদিন চলবে? তবে পরদিন তার বিছানোর জালে একটি বিশাল বড় মাছ ধরা পড়ে। পাই সেই মাছটিকে কুড়াল দিয়ে মেরে রিচার্ড পার্কারকে দিয়ে দেয়। তবে মাছটিকে মারার সময় সে খুবই কান্না করতে থাকে, কারণ তার ধারণা ছিল প্রত্যেক পশু পাখির মধ্যেই একটি ভালো আত্মা রয়েছে এবং প্রত্যেকের মধ্যেই সৃষ্টিকর্তা থাকে, তাই তাদের হত্যা করাটা মহাপাপ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে হয়তো সৃষ্টিকর্তা মাছ রূপে তাদের প্রাণ বাঁচানোর জন্য তাদের কাছে এসেছে। তাই সে সৃষ্টিকর্তাকে তাদের সাহায্য করার জন্য ধন্যবাদ জানায়। এইভাবে দিন শেষে রাত হয়ে যায়। রাতে পাই সমুদ্রের এক অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পায়। সমুদ্রের নিচে উজ্জ্বল জেলিফিশে ভরে যায়, কিন্তু হঠাৎই একটি বিশাল বড় তিমি মাছ সমুদ্রের গভীর থেকে লাফিয়ে তার নৌকার পাশে এসে আছড়ে পড়ে, যার ফলে তার সেই ভেলাটি উল্টে যায় এবং তার সকল মজুত করা খাবার জলে পড়ে যায়। পাই আবারও একবার খাদ্য শূন্য হয়ে পড়ে। পরদিন সকালে পাই আবারও কিছু খাবারের আশায় তার নৌকায় উঠে আসে। তখন রিচার্ড পার্কার ঘুমিয়েছিল। ঠিক তখনই জল থেকে একটি মাছ উঠে এসে পায়ের মুখে ধাক্কা খেয়ে পড়ে যায়। ততক্ষণে রিচার্ড পার্কার বাইরে বের হয়ে আসে। তখন পাই সেই মাছ রিচার্ড পার্কারের দিকে ছুঁড়ে মারে, কিন্তু মাছটি উড়ে আবার সমুদ্রে চলে যায়। পাই ও রিচার্ড পার্কার দুজনেই মাছটির দিকে তাকিয়ে থাকে। আসলে ওই মাছটি ছিল সমুদ্রের উড়ন্ত মাছ। তখন তারা দেখতে পায় সমুদ্রের একদিক থেকে প্রচুর পরিমাণে উড়ন্ত মাছ তাদের দিকে উড়ে আসছে এবং নিমেষের মধ্যে সেই উড়ন্ত মাছ দিয়ে তাদের নৌকাটি পরিপূর্ণ হয়ে যায়। তবে উড়ন্ত মাছের মধ্যে একটি বড় আকারের মাছও লাফিয়ে তাদের নৌকার উপরে উঠে আসে। রিচার্ড পার্কার মাছটি খেতে চাইলে পায়ে একটি লাঠি দিয়ে তার হাতে মাছটি তুলে নেয় এবং চিৎকার করে রিচার্ড পার্কারকে জানিয়ে দেয় যে এই মাছটি তার। রিচার্ড পার্কার পিছনে সরে যায়। পাই ভেজিটেরিয়ান হওয়া সত্ত্বেও তার খিদে মেটানোর জন্য মাছটিকে কাঁচাই খেতে শুরু করে। তবে সে ভালোভাবেই জানে যদি তাকে বেঁচে থাকতে হয় তাহলে যেভাবেই হোক রিচার্ড পার্কারকে ট্রেনিং দিয়ে পোষ মানাতে হবে, কারণ এইভাবে বারবার নৌকায় ফিরে যাওয়ার কারণে তার প্রাণও যেতে পারে। বেঁচে থাকার একটি আশা খুঁজে পেতে পরদিন থেকে পাই রিচার্ড পার্কারকে ট্রেনিং দেওয়াতে শুরু করে। ধীরে ধীরে সে পাইয়ের কথা মানতেও থাকে, কারণ পশু হলেও সে তার ভালোটা বুঝতে পারত। রিচার্ড পার্কারও বুঝেছিল এখন তাদের মিলেমিশে থাকতে হবে। ধীরে ধীরে সময় কাটতে থাকে। তারা একে অপরের ভাষা না বুঝলেও তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। তারা একই সাথে একই নৌকায় এবার সময় কাটাতে থাকে। তবে তাদের ভাগ্য এতটাও ভালো ছিল না। একদিন একটি বিধ্বংসী সামুদ্রিক ঝড় তাদের দিকে ছুটে আসে। আকাশে প্রচন্ড মেঘের গর্জন শুরু হয়। কিছু সময়ের মধ্যেই সেই ঝড় আরো বিধ্বংসী রূপ নেয়। অন্যদিকে পাই দেখে সমুদ্রের জল নৌকায় ভর্তি হওয়ার কারণে রিচার্ড পার্কারের অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। সে দুর্বল হয়ে পড়ছে। পাই এবার চিৎকার করে সৃষ্টিকর্তার কাছে এই ধ্বংসলীলাকে থামতে বলে এবং কিছু সময়ের মধ্যেই এই ঝড়টি বন্ধ হয়ে যায়। সমুদ্রের ঢেউয়ের সাথে সাথে পায়ের নৌকাটি একটি শান্ত পরিবেশে গিয়ে পৌঁছায়। সময় কাটতে থাকে। দুইজনের কাছে খাবার জন্য আর কিছুই থাকে না, যার ফলে তারা খুবই জরাজীর্ণ ও দুর্বল হয়ে পড়ে। রিচার্ড পার্কার নৌকার এক কোণে ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায় পড়ে থাকে। পাই জরাজীর্ণ অবস্থায় আস্তে আস্তে তার কাছে যায় এবং তাকে কিছুটা জল খাওয়ায়। তাকে এই অবস্থায় দেখে পাই কান্নায় ভেঙে পড়ে এবং তাকে বাঁচাতে না পারার কারণে তার কাছে ক্ষমা চায়। তবে তার কিছুই করার ছিল না।
সে আকাশের দিকে চেয়ে তার বাবা, মা ও ভাইয়ের কথা চিন্তা করতে থাকে, কারণ পাই এবার জীবিত ফিরে যাওয়ার আশাটুকুও পুরোপুরি ছেড়ে দিয়েছিল। তবে পরদিন যখন তার চোখ খোলে তখন সে দেখে তাদের নৌকাটি সমুদ্রের মাঝে একটি আইল্যান্ডের কাছাকাছি এসে দাঁড়িয়ে পড়েছে। পাই নৌকা থেকে নেমে আইল্যান্ডে খাবার উপযোগী বেশ কিছু শাকসবজি খুঁজে পেয়ে পেট ভরে সেগুলোকে খেতে শুরু করে। অনেকদিন পর পেট ভরে খাওয়ার পর সে কিছুটা বাঁচার আশা পায়। এরপর সে ওই আইল্যান্ডের আরো ভেতরের দিকে এগিয়ে যায়। পাই সেখানে প্রচুর পরিমাণে মেয়ার ক্যাট প্রজাতির প্রাণী লক্ষ্য করে এবং আইল্যান্ডের মাঝ বরাবর মিষ্টি জলের ছোট ছোট অনেক পুকুর সে দেখতে পায়, যেগুলি সরাসরি সমুদ্রের সাথে যুক্ত ছিল। কিন্তু অবাক করার বিষয়, সেই পুকুরের জল পান করার উপযোগী ছিল, আর এটা দেখা মাত্রই পাই আর কিছু না ভেবেই সেই জলের মধ্যে লাফ দেয় এবং পেট ভরে জল পান করে। অন্যদিকে রিচার্ড পার্কার ওই মেয়ার ক্যাট প্রজাতির প্রাণীগুলিকে মেরে খেতে শুরু করে। অনেকদিন পরেই তারা দুজনেই পেট ভরে খাবার ও পান করার মতো জল পায়। এরপর সূর্য অস্ত গেলে পাই রাতে ঘুমানোর জন্য একটি গাছে বিছানা তৈরি করে। তখন সে লক্ষ্য করে একে একে সব মেয়ার ক্যাটগুলি কিছু একটার ভয়ে সেই আইল্যান্ডের প্রত্যেকটি গাছে উঠতে থাকে। ওদিকে রিচার্ড পার্কারও দৌড়ে নৌকার উপরে উঠে পড়ে, তবে এর কারণটা কি সে কিছুই বুঝতে পারে না। কিন্তু মাঝরাতে যখন তার ঘুম ভেঙে যায় তখন সে হঠাৎ লক্ষ্য করে ওই পুকুরগুলির জল রহস্যজনকভাবে শুকিয়ে যাচ্ছে এবং তার মধ্যে যত রকমের মাছ ছিল সবগুলি গলতে শুরু করেছে। আসলে রাত হওয়ার সাথে সাথেই সেই আইল্যান্ডের পুকুরের জল অ্যাসিডে পরিণত হয়েছে এবং পুরো আইল্যান্ডটি রহস্যজনকভাবে আলোতে ঝলমল করছে। তখন পাই তার মাথার উপর একটি ফল দেখতে পায়, যেটিকে খোলার পর সে অবাক হয়ে যায়, কারণ সেই ফলের মধ্যে একটি মানুষের দাঁত সে দেখতে পায়। আর এটি দেখার পর সে বুঝতে পারে এই আইল্যান্ডটি খুবই ভয়ানক। দিনের বেলায় এখানে সুস্বাদু জল থাকলেও রাতে সেই জল কোনোভাবে কেমিক্যাল প্রসেসের কারণে অ্যাসিডে পরিণত হতো। সম্ভবত এই দাঁতটি তার মতোই কোনো এক অসহায় মানুষের, যে সমুদ্রে হারিয়ে গিয়েছিল এবং এই আইল্যান্ডে আশ্রয় নিয়েছিল। তবে সে জানতো না এই আইল্যান্ড দিনের বেলা ঠিক যতটা দেয়, রাতের বেলা ঠিক ততটাই ফেরত নিয়ে নেয়। সকাল হতেই পাই তার জন্য প্রচুর পরিমাণে খাদ্য, জল ও রিচার্ড পার্কারের জন্য ওই মেয়ার ক্যাট প্রাণীগুলো শিকার করে তার সঙ্গে নিয়ে নেয়। পাই রিচার্ড পার্কারকে সেই আইল্যান্ডে একাই রেখে চলে আসতে পারত, কিন্তু এতদিনে রিচার্ড পার্কারের প্রতি সে মায়ায় জড়িয়ে গিয়েছিল। সে তাকে নিজের বন্ধু ভাবতে শুরু করেছিল। তাই আবারও একবার তারা দুজনেই নতুনভাবে সমুদ্রের যাত্রা শুরু করে দেয়। অবশেষে বিধ্বংসী ঝড় ও সমুদ্রের প্রতিকূলতাকে পার করে তারা শেষমেশ মেক্সিকোর সমুদ্র সৈকতে এসে পৌঁছায়। পাই বালির উপরে লুটিয়ে পড়ে। রিচার্ড পার্কার নৌকা থেকে নেমে সামনের জঙ্গলের দিকে এগিয়ে যায়। পাই দুর্বল দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে, কারণ সে জানতো রিচার্ড পার্কার তার দিকে ঘুরে অবশ্যই তাকাবে, তাদের এতদিনের বন্ধুত্বকে শেষ বিদায় জানাবে। কিন্তু রিচার্ড পার্কার বেশ কিছুক্ষণ জঙ্গলের দিকে তাকিয়ে থেকে শেষমেশ জঙ্গলের মধ্যে প্রবেশ করে। কয়েক ঘন্টা পর সেখানে স্থানীয় কিছু লোক এসে পাইকে উদ্ধার করে হসপিটালে নিয়ে যায়। তবে হসপিটালে যাওয়ার আগে পাই বাচ্চার মতো কান্না করতে থাকে। সে কাঁদছিল কারণ রিচার্ড পার্কার তাকে শেষবারের মতো বিদায় না জানিয়েই চলে গেল। দৃশ্য পরিবর্তন হয়ে গেল বর্তমান সময়। এতক্ষণ পাই ওই লেখককে তার পুরো জীবনের গল্প শোনাচ্ছিল। তার চোখে ছিল জল। সে ওই লেখককে জানায়, সৃষ্টিকর্তা সবসময়ই আমার সঙ্গে ছিলেন, কারণ আমি যদি ওই আইল্যান্ডে না পৌঁছাতাম তাহলে আমি মারা যেতাম, আর আমি যদি ওই দাঁতটিকে খুঁজে না পেতাম তাহলে আমি হয়তো ওই আইল্যান্ডেই সারা জীবনের মতো রয়ে যেতাম। এছাড়াও ওই আইল্যান্ডের বিষাক্ত জল খাওয়ার পর ওখানেই মারা যেতে পারতাম। কিন্তু সৃষ্টিকর্তা সবসময় আমাকে সাহায্য করেছে। তিনি প্রথমে ওই আইল্যান্ডে আমাকে আশ্রয় দেন, এরপর সে আইল্যান্ড থেকে আবার যাত্রা শুরু করার সংকেতও দেন। আর এই পুরো সমুদ্র যাত্রাতে রিচার্ড পার্কার যদি আমার সাথে না থাকতো তাহলে আমি এতদিন বেঁচে থাকার আশা পেতাম না। তবে সব থেকে দুঃখ তখনই হয় যখন কাউকে শেষ বিদায়টুকু জানানো যায় না।
এই সকল কথা শোনার পর লেখক তাকে জানায় এই গল্পের মধ্যে অনেক কিছুই অবিশ্বাস্য। তখন পাই তাকে বলে সেই জাহাজে শুধু একমাত্র সেই জীবিত ফিরেছিল। যখন সে মেক্সিকান হসপিটালে ভর্তি ছিল তখন ওই জাহাজের কোম্পানি থেকে দুজন লোক তার সাথে দেখা করতে আসে। তারা ওই জাহাজটির ডোবার কারণ সম্পর্কে তার কাছে জানতে চায়। তবে পাই এই গল্প তাদেরকে শোনালে তারা পুরোপুরি তার মতোই পাইয়ের কথা অবিশ্বাস করে, যার কারণে পাই তাদের এমন একটি গল্প শোনায় যেটা বিশ্বাসযোগ্য। এরপর পাই সেই গল্পটিও ওই লেখককে শোনায় এবং হসপিটালের মেডিকেল সার্টিফিকেটগুলো তাকে দেখায়। এরপর পাই তাকে জিজ্ঞাসা করে এই দুটি গল্পের মধ্যে তার কোনটি ভালো লেগেছে। তখন সে তাকে বলে যেটিতে বাঘ রয়েছে সেটি তার সব থেকে ভালো লেগেছে। এরপর রাইটার তার কাছ থেকে এই গল্পটিকে লেখার জন্য পারমিশন চায় এবং পাই এক কথায় রাজি হয়ে যায়। এরপর পাইয়ের ফ্যামিলিকে আমরা দেখতে পাই। সে একসময় সবকিছুকে হারালেও আবার নতুন করে সবকিছু ফেরত পেয়েছে। ঈশ্বর তাকে সবকিছু আবার পুনরায় ফিরিয়ে দিয়েছেন। এভাবেই জীবন চলতে থাকে।